হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ বাই বাংলা। তো এসো দেখে নিই আজকে আরেকটা ভিডিওতে যে কথা এই শব্দটা যদি আমরা বিশেষ করে মেটাফরিক্যালি ব্যবহার করি, অর্থাৎ রূপক অর্থে ব্যবহার করি, সেক্ষেত্রে ট্রান্সলেশন খটোমটো দেখায়, বাংলা সেন্টেন্সগুলো একটু কঠিন দেখায়, বিশেষ করে যখন আমরা সেগুলোকে ট্রান্সলেট করতে চেষ্টা করি ইংলিশে। আর বলি যে লিটারালি যদি কোনো কথা ব্যবহার করা হয় বা কোনো শব্দ ব্যবহার করা হয়, সেটা ভার্ব হোক, অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম অতটা মনে হয় না, অনেকটা সহজেই করা যায়। তাহলে মেটাফরিক্যালি বা রূপক অর্থে যদি আমরা কোনো একটা ওয়ার্ডকে পাই কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে কিন্তু দেখবো যে সমস্যা তৈরি হয় বা আমাদের সেটা কঠিন মনে হয়। যেমন এই 15টা সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সে এই কথা শব্দটা মূলত মেটাফরিক্যালি ব্যবহার করা হয়েছে এবং সেগুলোকে আমরা প্রায় বলি বা প্রায় শুনি। আমরা দেখে নিই যে এগুলোকে তাহলে ট্রান্সলেট করার নিয়ম কি। প্রত্যেক ভিডিওতে যেমন বলি সেটা আরেকবার খেয়াল করে দিই তোমাদের। সেটা হচ্ছে খেয়াল রাখবো যে কোন কনটেক্সটে এরকম কথা আমরা শুনি বা বলি, তাহলে ব্যাপারটা অর্ধেক সমাধান হয়ে যাবে। তারপরে খেয়াল রাখবো যে কি সেন্স প্রকাশ করা হচ্ছে। কথা বললাম একটা, ঠিক আছে, তার মধ্যে আমি আসলে কি বলতে চাইছি সেই সেন্সটাকে প্রকাশ করব। আমাদের স্বাধীনতা থাকে নাউনকে অ্যাডজেক্টিভ করার, অ্যাডজেক্টিভকে ভার্ব করার, বা কোয়েশ্চেন মার্ক সেন্টেন্স ইন্টারোগেটিভকে অ্যাসার্টিভ করার, সিম্পলকে কমপ্লেক্স করার, কমপ্লেক্সকে সিম্পল করার। এই অপশানগুলো আমাদের সামনে খোলা। এই হাতিয়ারগুলোকে আমরা ব্যবহার করব সঠিক এক্সপ্রেশন আনার জন্য। পাশাপাশি অবশ্যই আমরা ভুলবো না কলোকেশন। তাহলে কলোকেশনটা কি? যখন কোনো একটা ভার্ব ব্যবহার করব, তার সঙ্গে কি ওয়ার্ড যায়, তার সঙ্গে কি নাউন স্যুট করে, সেগুলো কিন্তু আমরা খেয়াল রাখবো। তাহলে এই ব্যাপারগুলো খেয়াল করে আমরা অবশ্যই করে ট্রান্সলেশন এগোবো এবং সেক্ষেত্রে দেখবো যে আমাদের ব্যাপারটা অনেকটা সুবিধা হবে, ইজি হবে এবং অবশ্যই করে এই যে ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি, সেটা 100% হবে না কোনোদিন, কিন্তু 99% আমাদের অ্যাকিউরেট হবে। ওকে, তাহলে যেমনটা বললাম, প্রথম সেন্টেন্স যদি খেয়াল করি যে সে তো অনেকদিন আগের কথা, এমন সেন্টেন্স আমরা বলি বা শুনি দুটো সিচুয়েশনে। এক, যখন কেউ কোনো একটা গল্প বলছে, মজার গল্প বলছে বাচ্চাদের, সেটা তাদের মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করার জন্য আমরা এমন সেন্টেন্স শুরু করি, বা প্রথম সেন্টেন্স এমন হয়, জানিস তো সে তো অনেকদিন আগের কথা। এটা গল্প বলার ক্ষেত্রে হয়, বা কারোর ব্যক্তিগত জীবনের কোনো বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার সময় আমরা এরকম কথা কারোর মুখে শুনি, সে তো অনেকদিন আগের কথা। তাহলে দুটোর ক্ষেত্রে একটু আলাদা হবে। কি রকম আলাদা হবে দেখে নেওয়া যাক। তাহলে দেখো, প্রথম সেন্টেন্স আমরা পেলাম, ইটস আ স্টোরি অফ দ্য বাইগন ডেজ। এই বাইগনটা ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। বাইগন মানে হচ্ছে ওল্ড ডেজ। তার মানে যদি কেউ তার অতীত দিনগুলির সম্পর্কে একটু স্মৃতি মেদুর হয়ে ওঠে, খানিকটা আক্ষেপের সুরে বলে যে সেই দিন আহারে সেই দিন আর নেই, তখন আমরা বাইগন ডেজ বা বাইগন ইয়ার্স বা বাইগন টাইমস ব্যবহার করব। তাহলে গল্প যেহেতু বলছি, আমি প্রথম সেন্টেন্স এভাবে লিখলাম। কেউ যদি তার নিজের অভিজ্ঞতা শেয়ার করে, আমরা বাইগন ইউজ করতে পারি। সেন্টেন্সটাকে একটু অন্যভাবে সাজাতে হবে। কি হবে? স্টোরি কথা ব্যবহার করব না, তখন আমরা লিখবো ইট হ্যাপেন্ড সামটাইম ইন দ্য বাইগন ডেজ। ওকে, তাহলে গল্প বলার ক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে, কারোর বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার ক্ষেত্রে এমনভাবে বলা যেতেই পারে। আচ্ছা, নাম্বার 2, অবান্তর কথা বলে সময় কাটাস না তো। আমি কাউকে একটু কমান্ডের সুরে বললাম, একটু অথরিটির সুরে বললাম যে আজে বাজে কথা বলে সময় কাটাস না। তাহলে সেকেন্ড পার্টটা আগে করি। তাহলে ডোন্ট লিখলাম প্রথমেই, যেহেতু একটু কমান্ডের সুরে বলা হচ্ছে, অথরিটির সুরে বলা হচ্ছে, সাবজেক্ট ইউকে আমরা নিয়ে আসব। এবারে সময় কাটাস না মানে সময় কাটানো মানে কি? ডোন্ট ইউ, এখানে আমরা সময় পাস করার কথা বলা হচ্ছে না। সময় কাটাস না মানে হচ্ছে সময়কে ওয়েস্ট করিস না। তাহলে ডোন্ট ইউ ওয়েস্ট টাইম। অবান্তর কথা বলে
মানে এখানে মনে হচ্ছে কোনো অ্যাকশন ভার্ব আসছে, আমি অ্যাকশন ভার্ব নেব না। যেমনটা বললাম যে আমরা ভার্ব থাকলে দরকার হলে নাউন ব্যবহার করব। তার মানে কি, ডোন্ট ইউ ওয়েস্ট টাইম অন ইররিলেভেন্ট টক্স, আমি এটা নাউন ফ্রেজ ব্যবহার করলাম, ভার্ব নিয়েই এলাম না। তাহলে পাওয়া গেল ডোন্ট ইউ ওয়েস্ট টাইম অন ইররিলেভেন্ট টক্স। নাম্বার 3, কথা দিয়েছিস তো কথা রাখ এবারে, তার মানে সেকেন্ড পার্টটাকে আবার আগে করব। আমরা লিখতেই পারতাম কিপ ইউর প্রমিস, আমি ডু কেন আনলাম, জোর দিচ্ছি যে অবশ্যই করে, শিওরলি, সার্টেনলি, পজিটিভলি কিপ ইউর প্রমিস। ইফ বা ওয়ান্স, কথা দিয়েছিস তো মানে হচ্ছে, দেখো আমি কথা দেওয়াটা এখানে ব্যবহার করবোই না, একটু অন্যভাবে লিখবো। ওকে, তাহলে কি পাওয়া গেল, ডু কিপ ইউর প্রমিস ইফ অর ওয়ান্স ইউ আর সো কমিটেড। বেশ। তারপর নাম্বার 4, ওর সঙ্গে আমার অনেকদিন কথাই হয়নি, আমরা কি করব, আমার কথাই হয়নি ওর সঙ্গে অনেক দিন। আই হ্যাভেন্ট হ্যাড, এরপরে কি লেখা যায়, I haven't had any word with him অনেক দিন for a long time now। তার মানে কি দাঁড়ালো, I haven't had any word with him for a long time now, তার মানে হচ্ছে ওর সঙ্গে অনেক দিন ধরে আমার কোনো কথা হচ্ছে না, তার মানেই সেটা। দেখো এইভাবে বাংলা সেন্টেন্সকে আমরা একটু একটু করে কিন্তু মডিফাই করে ভাবতে হবে, তাহলেই সঠিক ট্রান্সলেটেড ইংলিশ ভার্সনে পৌঁছতে পারবো। নাম্বার 5, তোর কথা শুনেই আমার এই করুণ পরিণতি। একটু খেয়াল করলে দেখবো যে বাংলায় আমরা যে পার্ট বা ফ্রেজ শুরুতে রাখি, ইংলিশে সেগুলো লাস্টের দিকে চলে যায় বেশিরভাগ ক্ষেত্রেই। তাহলে তোর কথা শুনেই রেখে দেবো শেষে, আমার এই করুণ পরিণতি লিখবো আগে। তাহলে আমার এই করুণ পরিণতি, মাই করুণ পরিণতি, মাই ডাউনফল। বা আমরা চাইলে লিখতে পারি আক্ষরিক অর্থে প্রায়, মাই পুয়ার কন্ডিশন, মাই প্যাথেটিক সিচুয়েশন। ছেড়ে দাও, আমরা এভাবে লিখতে পারি মাই ডাউনফল, লেখাই যায়, অনেক অপশন ওপেন। তাহলে আমরা টু দ্য পয়েন্ট রাখবো, শর্ট বা কম্প্যাক্ট রাখার চেষ্টা করবো। তাহলে মাই ডাউনফল টুডে, আজকে আমার এই পরিণতি কিসের জন্য, তোর কথার জন্য, তোর অ্যাডভাইসের জন্য, তোর সাজেশনের জন্য। টুডে ইজ ডিউ টু, আচ্ছা তোর কথা, কথা মানে এখানে যেমনটা বললাম ইয়োর সাজেশনস। ওকে, তাহলে মাই ডাউনফল টুডে ইজ ডিউ টু ইয়োর সাজেশনস। একটু বলে রাখি, ডিউ টু কে যেখানে যেখানে ব্যবহার করবে না বা একটু সাবধান থাকবে। তাহলে ডিউ টু কে ব্যবহার করার নিয়ম হচ্ছে, ডিউ টুর আগে থাকবে একটা বি ভার্ব, অ্যামিজা ওয়াজ ভার্ব, তার আগে থাকবে একটা নাউন ফ্রেজ, পরে থাকবে নাউন ফ্রেজ। ওকে, আদারওয়াইজ যদি এখানে অ্যাকশন ভার্ব থাকে, ডিউ টুর জায়গায় নিয়ে আসবো বিকজ অফ, ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ। একটা ডেডিকেটেড ভিডিও চ্যানেলে তোমাদের জন্য আছে, ডিউ টু ভার্সেস ওয়িং টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ। সেটা দেখলে বুঝতে পারবে যে ডিউ টুকে আমরা যে প্রায় ভুলভাবে ব্যবহার করি, সেটা অ্যাভয়েড করতে গেলে কি কি নিয়ম আমরা মেনে চলবো। ওকে, নাম্বার 6, ওকে ঘাটাস না তো, 2-4 কথা শুনিয়ে দেবে। শুনতে গুরুগম্ভীর মনে হচ্ছে, খটোমটো মনে হচ্ছে, করতে গেলে কিন্তু অতটা ডিফিকাল্ট মনে হবে না যদি আমরা কতগুলো বেসিক পয়েন্টস মনে রাখি। তাহলে ওকে ঘাটাস না তো, ওর পেছনে লাগিস না তো, ওকে বেশি উত্তক্ত করিস না তো, এই যেসব এক্সপ্রেশনস তাকে একটা সেট প্যাটার্নে ব্যবহার করলেই হয়,
সেগুলো কি? ডোন্ট ইউ মেস উইথ হিম, দু চার কথা শুনিয়ে দেবে, মানে ওর টেম্পার এমনই যে ও কারণে অকারণে কাউকে একটু ছোট বড় কথা শুনিয়ে দেয়। তার মানে আমরা এর পেছনে ছুটবো না, সেন্সের পেছনে ছুটবো। সেখানে কি করব? আমি নিয়ে গেলাম একটা ফ্রেজ, হিজ শার্প টাং। শার্প টাং কাকে বলা হয়? যার কথাটা খুব রুক্ষ, রূঢ়, যে কারণে কারণে কাউকে কথা শুনিয়ে দেয়। তার মানে হিজ শার্প টাং উইল নট স্পেয়ার ইউ। ব্যাস, তাহলে দু চার কথা শুনিয়ে দেবে, এই যে মানে, তার মানেটা কি সহজে আমি ভেবে নিয়ে এই জায়গায় পৌঁছালাম। এই যে ট্রানজিশন, এই যে শিফট, এই যে জার্নি, এটা যার যত ফাস্ট হবে তার স্পিকিং পাওয়ার, সে বাংলায় কথা বলুক মাতৃভাষায় যাই হোক না কেন, তত সহজে আসবে, ফ্লুয়েন্টলি আসবে। 7, আজ চলি, পরে আবার কথা হবে। তাহলে আজ চলি, গুড বাই টুডে, বা আরো লেখা যায় গুড বাই ফর নাও। টুডে বা ফর নাও যে কোনো একটাই লেখা যায়। পরে আবার কথা হবে, we will have further talks, পরে আরো কথা হবে, পরে sometime later। তাহলে এমন ভাবে সেন্টেন্স আমরা সাজাবো, আমাদের সেন্টেন্স প্যাটার্ন, ওয়ার্ড সিলেকশন, সেটা ভার্ব হোক, অ্যাডজেক্টিভ হোক, নাউন হোক, অ্যাডভার্ব হোক, সেটা কিন্তু হতে হবে সাবলীল। তাহলে দেখো কি পাওয়া গেল, গুড বাই টুডে অর গুড বাই ফর নাও, উই উইল হ্যাভ ফার্দার টক্স সামটাইম লেটার। 8, এমন ভুল আবার হলে আমি কোনো কথা শুনবো না। কিন্তু এখানে কথা শুনবো না মানে কি কানে শুনবো সেটা নয়, এখানে কিন্তু বলা হচ্ছে আমি ক্ষমা করব না। ওকে, ব্যাপারটা তাই। তাহলে সেন্সটাকে ভালো করে খেয়াল করব। তাহলে এমন ভুল আবার হলে কি হবে, ইফ দ্য সেম এরার, মিস্টেকও বলা যেতে পারে কিন্তু এরারটা বেটার, ইফ দ্য সেম এরার ইজ রিপিটেড, আমি কোনো কথা শুনবো না কিন্তু আই উইল নট, যেমন এখানে লিখলাম নাম্বার 6 স্পেয়ার, ওই ভাবটাকে আনতে পারি আই উইল নট স্পেয়ার ইউ। আর একটু সুন্দর করার জন্য এনিমোর, ব্যাস। তাহলে কি পেলাম, ইফ দ্য সেম এরার ইজ রিপিটেড আই উইল নট স্পেয়ার ইউ এনিমোর। তার মানে স্পেয়ার মানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে না সাজাটা কেমন হবে, ফায়ার করব নাকি ফাইন করব নাকি এক্সট্রা কাজ দেব নাকি ডিমোট করব, সেটা বলা হচ্ছে না। আমি কোনো কথা শুনবো না, তার মানে আমি স্পেয়ার করব না। নাম্বার 9, ও কথার খেলাপ করার লোক নয়, ও এমন একজন লোক যে কথার খেলাপ করে না। তার মানে দেখো যে আমাদের কিন্তু আলটিমেটলি ইংলিশে সাবজেক্ট প্রেডিকেট সাবজেক্ট আর অবজেক্ট এই প্যাটার্নে সাজিয়ে আনতে হবে। আমরা এর মধ্যে থেকে বুঝে নেব যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, তারপরে কোনটা অ্যাডভার্ব, কোনটা কোন ক্লজ, সেই প্যাটার্নে সাজাতে হবে। ওকে, তার মানে আমরা কি লিখি, হি ইজ দ্য ওয়ান
বেশ, হি ইজ দ্য ওয়ান, যে কখনো কথার খেলাপ করে না, মানে যে কথার খেলাপ করার লোক নয়। তাহলে হি ইজ দ্য ওয়ান হু নেভার, কথার খেলাপ করা মানে ব্রেক দ্য প্রমিস, তাহলে হু নেভার ব্রেকস হিজ প্রমিস, তার মানেই হলো সে কথার খেলাপ করার লোক নয়। হি ইজ দ্য ওয়ান হু নেভার ব্রেকস হিজ প্রমিস। নাম্বার 10, এত ছোট বাচ্চা কথা শিখে গেছে, মানে খানিকটা বিস্ময়। তো এখানে বিশ্বাসযোগ চিহ্ন দিলে ক্ষতি ছিল না, আমরা সেটাকে নর্মাল ওয়েতে বলতে পারি, বিশ্বাসযোগ ওয়েতেও বলতে পারি। তাহলে কি করব, মাই গড, বা আমরা সরাসরি লিখতে পারি মাই ওয়ান্ডার্স। এত ছোট বাচ্চা কথা শিখে গেছে। such a young kid, কথা শিখে গেছে মানে এটা কি, কথা বলা আরম্ভ করে দিয়েছে। তাহলে কথা বলা আরম্ভ করে দিয়েছে বললে আমরা সহজে পারবো, একটা ভার্ব পাবো, সেটা পাবো। কিন্তু কথা শিখে গেছে এটা একটু কিন্তু খটমটো মনে হচ্ছে, তাহলে যেটা সোজা সেটাই করব। such a young boy has বা such a young kid has started talking already, ব্যাস, my god, my wonder, such a young kid has started talking already. নাম্বার 11, এবার তাহলে কাজের কথা বল। মানে হচ্ছে এবার তাহলে কাজের কথায় আসা যাক, এবার তাহলে চলো কাজের কথা শুরু করি, ব্যাপারটা একই। লেটস নাও, আমরা কোনো ভার্ব দেব না, মানে এইরকম টাইপের ভার্ব দেওয়া যাবে না, একটু অন্যভাবে দেব। লেটস নাও গেট টু দ্য কি পয়েন্ট। দেখো তাহলে বাংলায় কি ছিল, ইংলিশে কি হয়ে গেল। এবার তাহলে কাজের কথা বল, আমরা যেন বলছি ওকে ইউ নাও স্পিক অ্যাবাউট দ্য সেন্ট্রাল পয়েন্ট আর কি পয়েন্ট, না প্রেক্ষাপট শোনাবে, বাজে শোনাবে, এই হচ্ছে ইংলিশে লেখার নিয়ম। লেটস নাও গেট টু দ্য কি পয়েন্ট, এবারে চলো তাহলে আসল পয়েন্টে আসা যাক। 12, এই হলো লাখ কথার এক কথা, এর একটা সেট প্যাটার্ন আছে, খেয়াল রাখবো সেটা। আমরা কি পাচ্ছি, দিস ইজ দ্য মিলিয়ন ডলার কোয়েশ্চেন। তার মানে এখানে কিন্তু কোয়েশ্চেন মানে কোনো প্রশ্ন নয়, জানার কোনো উদ্দেশ্যে যেটা আমরা বলি সেটা নয়। মিলিয়ন ডলার কিন্তু আক্ষরিক অর্থে মিলিয়ন ডলার নয়, এটা একটা সেট ফ্রেজ। তাহলে দিস ইজ দ্য মিলিয়ন ডলার কোয়েশ্চেন, তার মানে হচ্ছে এটা হচ্ছে লাখ কথার মধ্যে একটা ইম্পর্টেন্ট কথা, অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ কথা। দিস ইজ দ্য মিলিয়ন ডলার কোয়েশ্চেন। এরপর নাম্বার 13, ওর কথার কি দাম আছে রে, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, একটু বুঝিয়ে বলি। তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাটার্ন, কিন্তু বক্তা কি আসলে কোনো উত্তর জানতে চাইছেন, কোনো ইনফরমেশন পেতে চাইছেন? আনসার না, তিনি বরং এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে দিয়ে তার কোনো একটা স্টেটমেন্ট বা ফ্যাক্ট তার মত অনুযায়ী সেটাকে জোর দিতে চাইছেন। ফলে যদি আমরা কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাটার্ন ইউজ করি কোনো একটা ফ্যাক্টকে জোর দিতে, অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ হোক, তখন তাকে বলা হয় ইন্টারোগেশন, এই মেটাফরিক্যাল ব্যবহার। ওকে, তখন আমরা কি করব, এই সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করার ক্ষেত্রে আমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স প্যাটার্ন রাখতে হবে তার কোনো মানে নেই। সেন্সটা যেটা সেটাকে করতে গিয়ে যদি দেখি যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স প্যাটার্ন আনতে হচ্ছে, আমরা তাই করব। তার মানে কি দাঁড়াচ্ছে, ওর কথার কি দাম আছে রে, মানে হচ্ছে ওর কথার আদৌ কোনো মূল্য নেই, আদৌ কোনো দাম নেই, আদৌ কোনো ভবিতব্য নেই। তার মানে আমরা সেইভাবে আমরা এটাকে সাজাবো ইংলিশে, ওর কথার, হিজ ওয়ার্ডস তার মানে কি লিখবো, হ্যাভ নো ভ্যালু লিখতে পারি,
সিগনিফিকেন্স লিখতে পারি, সিগনিফিকেন্স উইল বি বেটার। তার মানে সে এমন একজন ব্যক্তি যে কোনো কথা বললে অন্যরা তাকে ধর্তব্যের মধ্যে নেয় না। হিজ ওয়ার্ডস হ্যাভ নো সিগনিফিকেন্স। এবার এখানে আছে রে মানে জোর দিয়ে বলছে, ওর কথা কোনো ভ্যালুই নেই, সেটাকে এখানে বেটার এক্সপ্রেস করার জন্য আমরা কি করতে পারি, আমরা একটা ওয়ার্ড আনতে পারি, সেটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর। হিজ ওয়ার্ডস হ্যাভ নো সিগনিফিকেন্স হোয়াটসোএভার। দেখো, হিজ ওয়ার্ডস হ্যাভ নো সিগনিফিকেন্স হোয়াটসোএভার, ওর কথার কোনো দাম নেই, ওর কথার কোনো মূল্য নেই। 14, এত বড় সাহস, ছোট মুখে বড় কথা, এত বড় সাহস। সেট প্যাটার্ন খেয়াল রাখবো, হাউ ডেয়ার ইউ সে সো। আমরা অনেক সময় এই হাউ ডেয়ার ইউ বলে ছেড়ে দিই না, তারপরে আমরা এটা লিখবো, এখানে ছোট মুখে বড় কথা যেহেতু ব্যাপারটা থাকছে, তাহলে হাউ ডেয়ার ইউ সে সো। ছোট মুখে বড় কথা, এটা কিন্তু এখানে একটা সেট প্যাটার্ন, আমরা একটা প্রায় বলি এটা, তাহলে এটাকে আমরা একটা সেন্টেন্সে নেব না, একটা সুন্দর ফ্রেজ দিয়ে সেরে দেবো। কি? ইউ সিলি লাউড মাউথ। লাউড মাউথ হচ্ছে যে এমন একজন যার কালপাত্র জ্ঞান নেই, সে একটা কথা বলে ফেলে যেটা তার হয়তো বলা উচিত নয়, বা তার পজিশন ওয়াইজ সে অনেক অন্যভাবে কথা বলে ফেলে, তাকে আমরা বলবো লাউড মাউথ। তাহলে হাউ ডেয়ার ইউ সে সো ইউ সিলি লাউড মাউথ। নাম্বার 15, ভেবেচিন্তে কথা বলবি কিন্তু। দেখো, ট্রান্সলেশন একটা আর্ট, তাহলে আর্ট কেন? আর্ট মানে হচ্ছে প্রচুর অপশান ওপেন। আমরা অনেক সময় কপি করব, অনেক সময় ইমিটেট করব, অনেক সময় একটা ফ্রেজ অন্য ফ্রেজে বা অন্য কনটেক্সটে পুট করব, এইভাবে কিন্তু আমাদের এক্সপ্রেশন সুন্দর হয়ে উঠবে। কপি করা মানে আমি বলছি না প্যাসিভ কপিং, আমরা অবশ্যই করে সেটাকে কনটেক্সটে সুটেবল মনে করলেই করব। তাহলে ভেবেচিন্তে কথা বলবি কিন্তু, একে একটু অন্যভাবে সাজাই দেখি। একটা প্রভার্বিয়াল স্টেটমেন্ট আমরা খেয়াল করি, সেটা কি? লুক বিফোর ইউ লিপ। লাফানোর আগে দেখে নে, তার মানে হচ্ছে কোনো কিছু করার আগে ভেবে নে ভালো করে। আমরা বাংলায় যেমনটা বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, তারই এক্সপ্রেশন হচ্ছে ইংলিশে প্রভার্বিয়াল, যে লুক বিফোর ইউ লিপ। আমরা কি এই 15 নম্বর সেন্টেন্সকে সেভাবে সাজাতে পারি না? বলার আগে ভালো করে ভেবে নে, ভালো করে ভেবে তবেই বল। আমরা সেই প্যাটার্নে কিন্তু ইমিটেট করতেই পারি। দেখো, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা কিন্তু ইজিলি লিখতেই পারি থিঙ্ক বিফোর ইউ স্পিক, কিন্তু ব্যাপারটা অতটা ঠিক আটোসাটো হলো না, যেন একটু লুজ খাপছাড়া হয়ে গেল। এখানে বলছে ভেবে চিন্তে কথা বলবি কিন্তু, মানে একটু কাউকে থ্রেট করছি, কশান করছি, বা সাবধান করলাম, বা একটু সিরিয়াসলি অ্যাডভাইস দিলাম, এখানে ব্যাপারটা যেন একটু হালকা হয়ে গেল। তাহলে আমি সেটাকে আনার জন্য কি করতে পারি? ডু থিঙ্ক বিফোর ইউ স্পিক। তাহলে ব্যাপারটা দেখো এবারে সেম এসে গেল, ব্যালেন্স হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা বাংলাকে ইংলিশে ট্রান্সলেট করার সময় ব্যবহার করতে পারি বা মনে রাখতে পারি। ডু থিঙ্ক বিফোর ইউ স্পিক, সাবধান, বলার আগে কিন্তু পজিটিভলি ভাববি, অবশ্যই করে ভাববি, শিওরলি ভাববি। তাহলে ডু মানে হচ্ছে পজিটিভলি, শিওরলি, সার্টেনলি, এরকম মানে আসে। অলরাইট দেন, তাহলে আজকে ভিডিওতে এবার জন্যই তোমাদের জন্য। এরপরে আমি নিয়ে আসবো অনেক ভিডিও ট্রান্সলেশন এবং কোর গ্রামার টপিকের উপরে। পাশাপাশি এরপরে আমি আরম্ভ করব রাইটিং স্কিলস, কি করে প্যারাগ্রাফ লিখতে হয়, কি করে স্টোরি লিখতে হয়, কি করে কোনো লেটার লেখা যায়, তারও টিপস অ্যান্ড ট্রিক্স দেবো আমি, এমনভাবে যাতে কিনা সেটা সিস্টেমেটিক হয়, সাইন্টিফিক্যালি হয় এবং সেটা লজিক্যাল হয়। সো কিপ এনজয়িং দ্য ভিডিও কন্টেন্টস অন দিস চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।